প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। এই করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নিশ্চয়ই তোমরা সবাই বাসায় অবস্থান করছো। তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাস চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজে অলরেডি অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আজকে আমার পালা, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞানে আমি তোমাদের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট। তো আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নগদান হিসাব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবা, তাহলে নিশ্চয়ই তোমরা লাভবান হবা। তো আমরা হিসাব বিজ্ঞানের শুরুতে আমরা প্রারম্ভিক আলোচনা করেছি, তারপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা হিসাবের বইগুলো নিয়ে আলোচনা করছি। তো আমাদের প্রথমে যে হিসাব বিজ্ঞানের যে কার্যক্রমটা শুরু হয় লেনদেনের মাধ্যমে, তো লেনদেন সংগঠিত হওয়ার পর আমরা প্রথম যে হিসাবের বইটা তৈরি করি সেটার নাম হলো জাবেদা। তো জাবেদার মধ্যে আমরা নগদ ক্রয় বিক্রয়, ধারে ক্রয় বিক্রয় সবগুলো আমরা লিপিবদ্ধ, অর্থাৎ সবগুলো লেনদেনই আমরা লিপিবদ্ধ করে থাকি। এর মধ্যে নগদে যেগুলো লেনদেন হয় সেটার জন্য আলাদা একটা বই তৈরি করা হয়, সেটার নাম হলো নগদান বই। নগদান বই কয়েক প্রকার আছে, যেমন 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, আরেকটা আছে খুচরা নগদান বই। তো এখানে ঘরা বলতে এখানে যে ঘরগুলো আছে সেগুলো হচ্ছে টাকার ঘর। টাকার ঘর যেখানে একটা থাকবে সেটা 1 ঘর নগদান বই, যেখানে 2টো থাকবে সেটা 2 ঘর, যেখানে 3টা থাকবে সেটা 3 ঘর। তো এখানে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব 2 ঘর নগদান বই, অর্থাৎ এখানে টাকার ঘর থাকবে 2টি, একটা হচ্ছে নগদ আর একটা ব্যাংক। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা তো নগদের কথা বলতেছি, তাহলে ব্যাংক আসলো কেন? তো আসলে ব্যাংকের মাধ্যমে লেনদেনগুলোকেও নগদ হিসাবে গণ্য করা হয়। এই জন্যই আমরা 2 ঘর নগদান বই অর্থাৎ নগদ, একটা নগদের ঘর আর একটা ব্যাংকের ঘর আমরা নিয়েছি। তা আমি যদি আলোচনায় যাই, তোমাদের একটা অঙ্কের মাধ্যমে আমি এটা বোঝাতে চাচ্ছি। আমি একটা 2 ঘর নগদান বইয়ের সলিউশন তোমাদের জন্য করেছি। জিনিসটা হচ্ছে এইরকম, এর 2 ঘর নগদান বইয়ের ছকটা এরকম। এখানে আমরা ছক টানবো, যেখানে এক পাশ একটা ডেবিট পাশ থাকবে আর একটা ক্রেডিট পাশ থাকবে। এখানে আমাদের ডেবিট পাশে যত সংখ্যক ঘর থাকবে, ক্রেডিট পাশে ঠিক তত সংখ্যক ঘরই থাকবে। ডেবিট পাশে যেমন একটা তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ আর একটা ব্যাংক। আবার ক্রেডিট পাশে হচ্ছে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ আর ব্যাংক। অর্থাৎ কটা করে ঘর থাকলো? 1 2 3 4 5 6, 6টা ঘর ডেবিট পাশে, 6টা ঘর ক্রেডিট পাশে। এখন তোমার প্রশ্ন করতে পারো যে ডেবিট পাশে একটা ঘর দেখো, বিবরণের পরে আছে রসিদ নং, তার ঘর, আর ক্রেডিট পাশে হচ্ছে ভাউচার নং, এর ঘর। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, জাগতে পারে যে এটা একই ঘরের মতোই, এখানে একটা নাম একটা। আমরা এখানে রসিদ নং, অর্থাৎ যখন আমরা কোনো প্রাপ্তি স্বীকার করি সেটা রসিদের মাধ্যমে আমরা প্রাপ্তি করি, সেই জন্য এটা রসিদের ঘর। আর আমরা যখন খরচ করি তখন আমরা যে বিক্রি করে সে আমাকে একটা, তার কাছে এটা রসিদ কিন্তু আমার কাছে এটা ভাউচার। তো যাই হোক, তা আমরা 2 ঘর নগদান বই দেখলাম, আমরা ডেবিট পাশে যে যত সংখ্যক ঘর, ক্রেডিট পাশে তত সংখ্যক ঘর। তো এখানে ডেবিট পাশটা মানে হচ্ছে জমার ঘর আর ক্রেডিট পাশটা হচ্ছে খরচের ঘর। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যদি টাকা আসে সেটা বসবে ডেবিট পাশে, যদি প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় সেটা বসবে ক্রেডিট পাশে। এখন তাহলে কোনটা নগদের ঘরে বসবে, কোনটা ব্যাংকের ঘরে বসবে? যদি কোনো লেনদেনের মাধ্যমে নগদ টাকা বৃদ্ধি পাওয়া বোঝায় তাহলে সেটা ডেবিট পাশে নগদের ঘরে বসবে। আর যদি ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া বোঝায় তাহলে সেটা ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। অপরদিকে যদি আমার
প্রতিষ্ঠানে নগদ টাকা কমে যাওয়া বোঝায় তাহলে সেটা ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে, আর যদি ব্যাংকের টাকা কমে যাওয়া বোঝায় সেটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। তো আমরা অঙ্ক করব, তার আগে একটা জিনিস, এখানে একটা জিনিস তোমরা পাবা, সেটার নাম হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি নামে একটা এখানে আইটেম পাবা। সেইটা হোয়াট ইজ কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রি হচ্ছে এই জিনিস, যদি কোনো লেনদেনের মাধ্যমে একই সঙ্গে ডেবিট পাশের নগদ, ক্রেডিট পাশের ব্যাংক, অথবা ডেবিট পাশের ব্যাংক আর ক্রেডিট পাশের নগদ এই উভয় পক্ষকে প্রভাবিত করে, সেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলে বলতে পারি। অর্থাৎ কোনো লেনদেনের মাধ্যমে সে ডেবিট পাশে নগদের ঘরে বসবে, সে সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে, অথবা ডেবিট পাশে ব্যাংকের ঘরে যত টাকা বসবে ক্রেডিট পাশে নগদের ঘরে ঠিক তত টাকাই বসবে। এটা হলো কন্ট্রা এন্ট্রি। তো যাই হোক, আমি তাহলে একটা অঙ্কের মধ্যে যাচ্ছি। এটা একটা অঙ্ক আমরা 2 ঘর নগদান বই করেছি। এটা ছকটা এইভাবে টানতে হবে। আমরা প্রথমে দেবো 2 ঘর নগদান বই, তারপরে এটা ছক টানবো, একটা ডেবিট ক্রেডিট দুইটা পাশ, ডেবিট পাশে তারিখের ঘর, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদের ঘর, টাকার ঘর। আর ক্রেডিট পাশে হলো তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ ও ব্যাংক। তো এই অঙ্কে তোমার অঙ্কটা হলো জানুয়ারি মাসের 2018 সালের জানুয়ারি মাসের একটা অঙ্ক। তো জানুয়ারি 1 তারিখে এখানে অঙ্কে দেওয়া আছে যে নগদ তহবিল হচ্ছে তোমার 30,000 টাকা আর ব্যাংক উদ্বৃত্ত হচ্ছে 20,000 টাকা। তাহলে এটা আমরা কি করব? তাহলে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে যে আমার ওই প্রতিষ্ঠানে হাতে নগদ টাকা আছে 30,000 টাকা এবং ব্যাংকে জমা আছে 20,000 টাকা। তাহলে কি বলবো? আমি যেহেতু আগেই বলেছি যে নগদান বইয়ের ডেবিট পাশটা হচ্ছে জমার ঘর, জমার সাইড, জমার দিক, কাজে এটা আমি 2018 লিখবো জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্যালেন্স বিডি হলে ব্যালেন্স যেটা আর কি শুরুতে যেটা থাকে সেটা, অর্থাৎ বাংলায় বললে এটাকে বলা হবে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। দেখে আমরা যেহেতু হাতে নগদ 30,000 টাকাটা নগদের ঘরে লিখবো, আর ব্যাংক উদ্বৃত্ত 20,000 ব্যাংকের ঘরে লিখবো 20,000 টাকা। তাহলে আমি যেটা 1 নম্বর যেটা এন্ট্রি সেটাতে কি লিখলাম? ব্যালেন্স বিডি লিখলাম, ডেবিটের ঘরে, আর ডেবিট পাশে নগদের ঘরে 30,000 টাকা, ব্যাংকের ঘরে 20,000 টাকা। আচ্ছা, তারপরে 3 তারিখে আছে, জানুয়ারির 3 তারিখে দুইটো আইটেম দেওয়া আছে। একটা হচ্ছে নগদ ক্রয় আর নগদ বিক্রয়। অর্থাৎ আমরা নগদ টাকা দিয়ে ক্রয় করছি, আবার বিক্রয় করে নগদ টাকাও পেয়েছি। তাহলে নগদ ক্রয় করলে তো আমার টাকা চলে যাবে, আমি টাকা দিয়ে ক্রয় করব, এটা বসবে ক্রেডিট পাশে। তাই আমি এখানে লিখলাম তারিখের ঘরে 2018 জানুয়ারি 3, এখানে বিবরণের ঘরে লিখলাম ক্রয় হিসাব। যেহেতু আমি নগদ ক্রয় করছি, আমার নগদ টাকা কমবে, অর্থাৎ নগদ টাকা চলে যাবে, সেই জন্য এটা ক্রেডিট পাশে নগদের ঘরে 1,500 টাকা। আর এখানে আরেকটা জিনিস ছিল যে নগদ বিক্রয় 2,000 টাকা। এটার দ্বারা বোঝাচ্ছে যে আমি নগদ টাকা বিক্রি করছি, অর্থাৎ নগদ টাকা আমার কারবারে আসতেছে। তাহলে এটা ডেবিট পাশে আমি লিখলাম জানুয়ারি 3 তারিখ বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে লিখলাম 2,000 টাকা। তাহলে আমরা জানুয়ারি 3 তারিখে দেখলাম দুইটা এখানে লেনদেন আছে, একটা নগদ ক্রয় আর একটা নগদ বিক্রয়। অর্থাৎ ক্রয়ের সময় নগদ টাকা চলে যাবে, এই জন্য ক্রেডিট পাশে লিখবো ক্রয় হিসাব, নগদের ঘরে 1,500 টাকা, আর বিক্রয় হিসাব ছিল নগদ বিক্রয় 2,000 টাকা, এটা ডেবিট পাশে নগদের ঘরে 2,000 টাকা। তারপরে 8 তারিখে দেখতেছি আমরা, দেখা যাচ্ছে যে চেক মারফত ক্রয়, অর্থাৎ পণ্য ক্রয় করে আমরা চেক প্রদান করেছি। তাহলে চেক প্রদান করলে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, এই জন্য এটা ক্রেডিট পাশে ক্রয় হিসাব লিখে লিখবো ব্যাংকের ঘরে 1,000 টাকা। আচ্ছা, এখন 10 তারিখে আছে যে চেক পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল। এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি যে এখানে চেক পাওয়া মানে কিন্তু নগদ টাকা পাওয়া। তা কাজেই যদি আমরা পণ্য বিক্রয় করবার যে কোনোভাবে কারো কাছ থেকে চেক পাই, শুধু যদি চেক পাওয়া গেছে তাহলে কিন্তু এটা নগদের ঘরে আমরা বসাবো। তাহলে এই জন্য আমরা 10 তারিখে লিখলাম বিক্রয় হিসাব, ব্র্যাকেটে লিখলাম আমি চেক প্রাপ্তি, এই 4,000 টাকা নগদের ঘরে লিখলাম। মানে এটা মানুষের কাছ থেকে চেক পাইছি, তার মানে না কিন্তু আমার ব্যাংকের টাকা বাড়বে, এটা আমার কাছে চেক আসছে মানে এটা নগদ টাকা পাওয়া, এই জন্য ডেবিট পাশে নগদের ঘরে আমি লিখব। আচ্ছা, এখন 20 তারিখে আছে যে ব্যাংকে জমা দেয়া হলো 2,000 টাকা।
এটা কিন্তু একটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংকে জমা দেওয়া হলো 2000 টাকা, তার মানে আমি কি করতেছি, আমার কারবারের নগদ টাকা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, আমার নগদ টাকা কমতেছে আর ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে। এইটাই কিন্তু একটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তাহলে আমি প্রথমে কি করব, আমার যেটা কমতেছে আমি সেই পাঁচটা আগে লিখবো। আমার নগদ টাকা কমতেছে, কোথায় যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে। এই জন্য আমি তারিখের ঘরে 20 তারিখ লিখলাম, ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে লিখলাম 2000 টাকা। আর এই ডেবিট পাশে আমি লিখলাম, যেহেতু আমার নগদ টাকা চলে যাচ্ছে কোথায়, ব্যাংকে, তাহলে এখানে নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে লিখলাম 2000 টাকা। এবার কন্ট্রা বোঝানোর জন্য আমি এখানে ব্র্যাকেটে এখানে সি লিখেছি, এখানেও সি লিখেছি। এর দ্বারা এর কিন্তু কন্ট্রা এন্ট্রি বোঝাচ্ছে। আচ্ছা, এটা দিলাম আমরা যে ব্যাংকে টাকা যখন জমা দেবো, এটা নগদ টাকা কমবে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, এটা যেমন কন্ট্রা। আবার যদি আমরা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, সেটাও কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে। এই যে পরেরটা আছে, অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা দেখো তাহলে কি হচ্ছে, এখানে 25 তারিখে আমি ব্যাংকের থেকে টাকা তুলছি। ব্যাংকের থেকে টাকা কোথায় আসতেছে, আমার ক্যাশে আসতেছে। এই জন্য যে পাশটা আগে কমবে আগে সেটা লিখবো। 25 তারিখ ক্রেডিট পাশে লিখলাম নগদান হিসাব, ব্যাংকের ঘরে 500 টাকা। আবার ডেবিট পাশে লিখলাম 25 তারিখ আমার নগদের ঘরে আসতেছে কোথেকে, ব্যাংকের থেকে। এই জন্য ব্যাংক হিসাব 500 টাকা। এখানে কন্ট্রা বোঝাতে আমি এখানে সি বুঝিয়েছি। আচ্ছা, তারপরে 30 তারিখে আছে আমরা ভাড়া, অফিস ভাড়া বাবদ আমরা প্রদান করছি, নগদ টাকাও দিয়েছি আবার ব্যাংকের টাকাও দিয়েছি। তো দুইটাই আমাদের ব্যয়। তা দুইটার একটার দ্বারাই কিন্তু নগদ টাকা যেটা দিচ্ছি আমরা সেটা জন্য নগদ টাকা কমবে, আর যেটা চেক দিচ্ছি সেটা ব্যাংকের টাকা কমবে। এই জন্য 30 তারিখ লিখে ভাড়া হিসেব লিখে, যেহেতু নগদ দিয়েছি 500, এই জন্য ব্যাংকের নগদের ঘরে দেবো 500 আর ব্যাংকের ঘরে 300। এটা হলো। এখন 31 তারিখে আমরা কি করলাম, আমরা 10 তারিখে যে একটা চেক পেয়েছিলাম পণ্য বিক্রয় করে 4000 টাকা, সেটা কোথায় রেখেছিলাম, আমরা রেখেছিলাম নগদের ঘরে। সেই চেকটা 31 তারিখে এসে বলতেছে যে সেই চেকটা আমরা ব্যাংকে জমা দিলাম। তাহলে এতদিন যেহেতু এটা নগদান হিসেবে ছিল, এখন যেহেতু ব্যাংকে যাচ্ছে, এই যে নগদ টাকা কমবে আবার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, এটাও কিন্তু একটা কন্ট্রা এন্ট্রি হবে। তা আমি 31 তারিখ এখানে লিখেছি ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে 4000 টাকা। এখানে ব্র্যাকেটে বোঝানোর জন্য বলেছি 4 তারিখে প্রাপ্ত চেক। 4 তারিখে যে আমরা চেকটা পেয়েছিলাম 4000 টাকা, সেই চেকটা আমরা এখন ব্যাংকে জমা দিচ্ছি। তার নগদ কমবে আবার ব্যাংক বাড়বে, এখানে কোত্থেকে আসতেছে, নগদান হিসাব। নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে 4000 টাকা। এখানেও কন্ট্রা বোঝাতে সি দ্বারা দেখানো হয়েছে। এই হলো মোটামুটি আমাদের 2 ঘর নগদান বই পোস্টিংটা হয়ে গেল। এখন আমরা একটা ব্যালেন্সিং করব। প্রথমে নগদ টাকা ছাড়া যেহেতু আমরা বাকি খরচ করবো না সাধারণত, এই জন্য নগদান বইয়ের ডেবিট পাশটাই বেশি হয়। তবে অনেক ক্ষেত্রে ব্যাংকের টাকাটা ক্রেডিট পাশটাও বেশি হতে পারে। এই জন্য আমরা দেখবো যে কোন পাশটা বেশি। আমরা এখানে দেখতেছি যে মোটামুটি ডেবিট পাশটা বেশি। আমি নগদের ঘরটা যোগ করলাম, যোগ করে দেখা গেল টোটাল পেলাম কত, 36,500 টাকা। এখন ক্রেডিট পাশও সমান করে লিখবো 36,500 টাকা। 500 করার পর এখানে যে এন্ট্রিগুলো আছে এখান থেকে বিয়োগ দেওয়ার পর আমি দেখলাম কত আছে, এখানে 68,500 টাকা। অনুরূপভাবে ব্যাংকেরটা আমি ডেবিট পাশটা যোগ করে পেলাম কত, 26,000 টাকা। এখানে 26,000 টাকা ক্রেডিট পাশে দেখে সোজাসুজি লিখে এখন যে খরচগুলো আমাদের হয়েছে, যে ব্যাংকের টাকা কমছে, এগুলো যোগ বিয়োগ করে পেলাম কত, 24,200 টাকা। এই 24,200 টাকা, তার মানেটা হচ্ছে কি, আমাদের হাতে নগদ থাকলো মাসের শেষে নগদ টাকা থাকলো 28,500, ব্যাংকের টাকা থাকলো 24,200। এটা কি দ্বারা বোঝাবো আমরা, এটা বোঝাবো ব্যালেন্স সিডি। আর এটা পরের মাসের 1 তারিখে, অর্থাৎ পরের মাসটা হলো ফেব্রুয়ারি 1 তারিখ, এখানে আমরা লিখলাম ব্যালেন্স বিডি, ওই টাকাটাই হাতে যেটা আছে সেটা 28,500, ব্যাংকে যেটা আছে 24,200। এখন তোমরা এখানে অনেকে এই বিডি আর সিডিটা বুঝতে চাও না। বিডিটা হচ্ছে, বিতে হচ্ছে ব্রড, ডিতে ডাউন, এখানে সিতে হচ্ছে ক্রেডিট, ডিতে ডাউন। অর্থাৎ এখানে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, এখানে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। এই হলো তোমাদের 2 ঘরা নগদান বই। আমি আশা করব তোমরা এর থেকে নগদান বই সম্পর্কে উপকৃত হবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতেই থাকো। বাইরে খুব প্রয়োজন না হলে বাসার বাইরে বের হবা না, এবং তাহলে বাসার থাকলেই তোমরা এই করোনা থেকে মুক্তি পাবে। এবং আমরা আশা করি তোমরা বাসায় বসে আমাদের যে অনলাইনে ক্লাসগুলো, যেগুলো তোমরা ফলো করো, তাহলে অনেকটা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।